কালকে তুমি আসো না? প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। ঠিক আজকে আমরা আসলে একদম ফাইনাল সাজেশন ক্লাসে চলে আসলাম, আমাদের থার্ড ক্লাস। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা ইংরেজি অংশ যাতে স্মুথ হয় তারই আসলে প্রাণান্তকর চেষ্টা আমরা করে যাচ্ছি। সো যারা ইতিমধ্যে লাইভে জয়েন করে ফেলেছো সবাই একটু শেয়ার করে দাও দ্রুত। ওকে ফাইন, ওয়ালাইকুম আসসালাম। সবাই কথাবার্তা শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু স্পষ্ট জানিয়ে দাও, কথা শুনতে পাচ্ছ কিনা সবাই। আমাদের যে বিএস এর গ্রুপটাতে একটু জয়েন করে, মানে একটু সবাই শেয়ার করে দাও এটা ক্লাসটা। এখানে নেটের বেশ স্কেয়ারসিটি, ভীষণ রকমের অভাব দেখা যাচ্ছে নেটের। আচ্ছা, ফার্স্ট যে প্রশ্নটা দেখতে পাচ্ছ আমাকে বলো তো, এটা একটা ইডিয়মস থেকে আসছে। হ্যাঁ, আমরা ক্লাসে নানাবিধ ফ্র্যাকশন নিয়ে আমরা যাব। ইডিয়মস থেকে আসছে, বলো সবাই। ম্যান অফ লেটার্স বলতে কি বুঝো? সবাই উত্তর করো। ম্যান অফ লেটার্স, ম্যান অফ লেটার্স বলতে কি বুঝো বলো? ইডিয়মস থেকে এসেছে। ম্যান অফ লেটার্স ইডিয়মস থেকে এসেছে, ঠিক আছে? দ্রুত বলে ফেলো, ম্যান অফ লেটার্স বলতে আসলে কি বুঝো? ম্যান অফ লেটার্স, ম্যান অফ লেটার্স, সবাই একটু অ্যান্সার করে ফেলো এবার দ্রুত। ম্যান অফ লেটার্স, ওর্থলেস পারসন বা ম্যান, একদমই তোমার ওর্থলেস, যোগ্যতাহীন, অ্যান আইডল পারসন, আই স্কলার, পারসন অফ ব্যাড ক্যারেক্টার। কী হবে বলো? ম্যান অফ লেটার্স বলতে আমরা আসলে কি বুঝি? সবাই একটু উত্তর করে ফেলো। ম্যান অফ লেটার্স মানে পণ্ডিত ব্যক্তি, আইডল পারসন বললে হবে না। ভিন্ন ভিন্ন ক্ষেত্রে মানুষের অনেক অনেক আদর্শ থাকতে পারে, যেমন আমার অনেক আছে এরকম, এই বাট স্কলার ভিন্ন। ম্যান অফ লেটার্স মানে পণ্ডিত ব্যক্তি। কেন এই স্কলার? ম্যান অফ লেটার্স শব্দের অর্থ হচ্ছে এই স্কলার, একজন পণ্ডিত ব্যক্তিকে আসলে ম্যান অফ লেটার্স বলা হয়, বুঝতে পারছো? আচ্ছা, টিপিড শব্দের অর্থ হচ্ছে উষ্ণ। টিপিড শব্দের অর্থ হচ্ছে উষ্ণ, উষ্ণ। সলভ করো তাহলে। টিপিড শব্দের অর্থ হচ্ছে উষ্ণ, উষ্ণ। দেখো এবার বলো, উত্তর করো। টেফেট শব্দের অর্থ, খুব ভালো শব্দগুচ্ছ কিন্তু, উষ্ণ। সবাই এবার উত্তর করো। আজকে আমার হুট করে ক্লাসে তো কোনো ঘোষণাই, স্টুডিও ফাঁকা টাকা ছিল না, হঠাৎ দেখলাম যে ফাঁকা আছে, দেন ক্লাসটা নেওয়া হলো এই। সো দ্রুত বলে ফেলো। ম্যান অফ লেটার্স শব্দের অর্থ হচ্ছে, আমরা দেখলাম স্কলার। এবার আসছি টিফিড শব্দের অর্থ উষ্ণ। তাহলে উত্তর বলো সবাই। ফাইন, ওয়ার্ম, টিফিড। ঠিক আছে, পুরো স্লাইডটাকে কিন্তু একটু নিয়ন্ত্রণ করে ফেলো। এইবার একটা আমরা অ্যানালজি দেখতে পাচ্ছি, ঠিক আছে? অ্যানালজি দেখতে পাচ্ছি, অ্যানালজি দেখতে পাচ্ছি। দেখো খেয়াল করো, আনস্টিংটিং শব্দের অর্থ হচ্ছে উদার, যেটাকে আমরা বলি জেনারস। জেনারস শব্দের অর্থ হচ্ছে উদার, একদম উদার চিত্তের মানুষ, বুঝতে পারছো? উদার চিত্রের মানুষ। আর হেডনিস্ট শব্দের অর্থ কি বলো? খুবই, যে সুখকে আসলে পরমার্থ মনে করে, মানে অন্যকে উপকার করেই, অন্যের উপকারের মধ্যেই যে সুখকে অন্তর্নিহিত ভাবে, তাকেই আসলে বলা হয় হেডনিস্ট, বুঝতে পারছো? তার মানে যে মানুষ আসলে পরমার্থে অন্যের উপকারে সুখ খোঁজে, সে কিন্তু আসলেই উদার মানুষ। তার মানে এই মানুষের প্রকৃতি হচ্ছে উদারতা, বুঝতে পারছো না? এবার বলছে প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট মানে কেন্দ্রীয় চরিত্র, প্রধান চরিত্রকে আমরা প্রোটাগনিস্ট বলি, বুঝতে পারছো না? কেন্দ্রীয় চরিত্র, যেমন আমাদের টেক্সট বইতে প্যারোস্টেলের প্রধান চরিত্র কি বলো? ওই তোতা পাখিটি হচ্ছে কেন্দ্রীয় চরিত্র, ঠিক আছে? মাদার ইন ম্যানভিল গল্পের কেন্দ্রীয় চরিত্রকে জেরি, ওই জেরি হচ্ছে প্রোটাগনিস্ট।
তার মানে যে প্রোটাগনিস্ট হয় সে কিন্তু খুবই সিগনিফিক্যান্ট হয়, বুঝতে পারছো না? কিন্তু প্রোটাগনিস্ট কিন্তু ইনসিগনিফিক্যান্ট হয় না, এটা একটা বিপরীত কনসেপ্ট এসেছে, বুঝতে পারছো না? এর পরের কনসেপ্ট হচ্ছে দেখো থাগ। থাগ শব্দের অর্থ হচ্ছে দুর্বৃত্ত। দুর্বৃত্ত, যে দুর্বৃত্ত হয় সে কিন্তু এগ্রেসিভ হবে, আগ্রাসী হবে, তাই না? ম্যানিক হবে। যে দুর্বৃত্ত হয় সে কিন্তু খ্যাপাটে, আগ্রাসী, এগ্রেসিভ, অ্যারোগেন্ট হবে। আর যে পরমানন্দ হেডোনিস্ট সে কিন্তু উদার হবে। তাহলে বি অপশন আসলে কারেক্ট ফর্ম, বুঝতে পেরেছো? আচ্ছা, সিতে বলছে বেনিফ্যাক্টর আর জেনারাস, এইটা নিয়ে কিন্তু এক ধরনের বেশ ঝামেলায় পড়ে যাবা। উত্তর অনেক মানুষ দিতে পারে। বেনিফ্যাক্টর মানে যে হচ্ছে উপকারী, আর জেনারাস মানে হচ্ছে উদার। তুমি সবসময় মনে রাখবা যে কখনোই অ্যানালজিতে এদেরই সিনোনিম বসে না, বুঝতে পারছো না? আনস্টিংটিং মানে উদার, তার মানে এর সিনোনিম কখনো এর উত্তর হয় না। এইটা তুমি চিন্তা করবা, এটা যেন তোমার বেসিক সেন্সের মধ্যে থাকে। বুঝতে পেরেছো? ওকে ফাইন, দ্রুত দ্রুত এবার পরের প্রশ্নে চলে আসো। এমন একটা রুমে ক্লাস নিচ্ছি, কোনো নেটস ফেটস কিচ্ছু নাই। বলে ফেলো, লিভ হচ্ছে নদীর যে বাঁধ, তীরে যে বাঁধ দেয় সেটাকে বলা হয় লিভ, লিভি বাঁধ। আর রিভার তো বুঝোই, নদী। তার মানে এই নদীকে রক্ষা করে হচ্ছে নদীর বাঁধ। সম্পর্ক কিন্তু ঠিক এরকম। তার মানে এমন একটা সম্পর্ক বের করো যেটা দিয়ে আসলে রক্ষা করা বোঝায়। অর্থাৎ রক্ষা কনসেপ্ট না, নদীতে বাঁধ দেয়া হয়, নদীকে বাঁধ দেওয়া হয়, অর্থাৎ নদীর ঢেউ স্রোতকে ঠেকানোর জন্য নদীর বাঁধ দেওয়া হয়। ঠিক আছে, কনসেপ্ট হচ্ছে ঠিক এরকম। নদীকে, নদীর ঢেউ স্রোতকে ঠেকানোর জন্য, গতিপথকে ঠেকানোর জন্য নদীতে বাঁধ দেয়া হয়। কি উত্তর করলা বলো? এ নাম্বার উত্তর করেছে, আবার ডি নাম্বার। গিটারে তার থাকে, এটা কোনো কথা হলো নাকি? থ্রোং, থ্রোং মানে কি বলো? জনতার যে ভিড়। থ্রোং শব্দের অর্থ হচ্ছে জনতার ভিড়। আর জনতার ভিড়কে ঠেকানোর জন্য কর্ডন দেয়া হয়, অর্থাৎ বেষ্টনী দেয়া হয়। বুঝতে পারছো না? সেটা পুলিশ দিতে পারে, সেনাবাহিনী দিতে পারে, বেষ্টনী দেয়া হয়। নদী স্রোত থেকে রক্ষার জন্য নদীকে বাঁধ দেয়া হয়, লিফ দেয়া হয়। ঠিক থ্রোং, জনতার ভিড় থেকে রক্ষার জন্য কর্ডন অর্থাৎ বেষ্টনী দেয়া হয়। বুঝতে পারছো? কর্ডন শব্দের অর্থ হচ্ছে বেষ্টনী দেয়া হয়, বেষ্টনী দেয়া হয়। এটা হিউম্যান প্রোটোকল যেটা, বুঝতে পারছো? বেষ্টনী দেওয়া হয়। কিন্তু গিটারকে রক্ষা করার জন্য স্ট্রিং ব্যবহার করা হয় না, না, গিটারে সুর তোলার জন্য। এটা পজিটিভ কনসেপ্ট নিয়ে আসে। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এটা তো হচ্ছে না। চিন্তা করো, একটু চিন্তা করো, খেয়াল করে এবার বলো। এক্সার্ট আর নোভেল। এক্সার্ট মানে উদ্ধৃতি। উদ্ধৃতিটা কি আসলে? আর নোভেল তো বুঝো, উপন্যাস, তাই না? তার মানে তোমরা ধরো, কি বলবো, কি দিয়ে উদাহরণ দেব? ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেয় একটা উপন্যাসের একটা লাইন দিয়ে, একটা কবিতার একটা লাইন দিয়ে, অর্থাৎ একটা উদ্ধৃতি দিয়ে, অর্থাৎ মূল লেখার মধ্যে থেকে কিঞ্চিত একটা অংশ তুলে দেয়া, এটাকে উদ্ধৃতি বলা হয়, সাইট বলা হয়। যেটাকে আরেকটি এর সিনোনিম আমরা বলতে পারি সাইট, সিআই, ঠিক আছে, টি, সাইট। সাইট শব্দের অর্থ হচ্ছে উদ্ধৃতি। এই এসআইজিএসটি সাইট, এই সাইট মানে হচ্ছে দৃশ্য, আর সিআইটি সাইট শব্দের অর্থ হচ্ছে উদ্ধৃতি। তাহলে এখন আমাকে বলে ফেলো, প্রশ্ন দেখা তুমি চিনো না? সাগর রয়, এটা কোন প্রশ্ন দেখা তুমি চিনতেছো না? বলো।
প্লে আর ক্রিটিক, না না, নাটকের সমালোচক। এই এটা কোনো কথা হলো? একটা বইয়ের একটা অধ্যায় থেকে তুমি ধরো কি বললা, একটা উপন্যাস পড়তেছো, তার মধ্যে থেকে একটা লাইন, একটা তুলে ধরাকে সাইড বলা হয়, অর্থাৎ ওই উপন্যাসের একটা স্যাম্পল ধরলা, একটা স্যাম্পল, ঠিক আছে, উদ্ধৃতি ধরলা। ঠিক এমনভাবে বলো প্লে ক্রিটিক, না না, নাটকের নাট্য সমালোচক থাকে, এরকম কোনো কথা না। এখানে উপন্যাসটা অর্থাৎ একটা উদ্ধৃতি দেখে বোঝা যেতে পারে ওই উপন্যাসের ধরন কেমন হতে পারে, ওই উপন্যাসের আলোচ্য বিষয় কেমন হতে পারে। একটা কবিতার লাইন থেকে ধরো, বুঝতে পারছো না, একটা কবিতার একটা স্ট্যান্জা তুলে দেওয়া হলো, সেটা পড়ে বোঝা যেতে পারে যে ওই কবিতার আলোচ্য ভাবটা কি হতে পারে। তাহলে না, এরকম হচ্ছে না। রিভিউ ম্যানাস্ক্রিপ্ট, ম্যানাস্ক্রিপ্ট মানে পাণ্ডুলিপি, অর্থাৎ বই লেখার আগে যেটা এখন তো টাইপ করে, একসময় হাতেই লিখে ফেলতো, সেটাকে আবার ছাপাখানায় দিয়ে প্রকাশ করা হতো, ওইটাকে বলা হতো ম্যানাস্ক্রিপ্ট। ক্লোথ আর সোয়াস, ক্লোথ হচ্ছে কাপড় আর সোয়াস হচ্ছে তার নমুনা, বুঝতে পারছো না? তুমি এখন দেখা যাচ্ছে কি করবা, এই যে বিদেশে গার্মেন্টসের ক্ষেত্রে আমরা বলি অর্ডার আগে নিবে, অর্ডার নেওয়ার আগে কি সে তার ধরনগুলো বলে, তখন সে একটা তৈরি করে তাকে একটা স্যাম্পল পাঠায় যে এমন এটা দেখতে হয়, তাই না? সে তো আগেই এক ট্রাক বানিয়ে তো তাকে পাঠাই দেবে না, এরপর বললো না না আমার তো পছন্দ হয়নি, পুরোটাই জলাঞ্জলি যাবে। তার মানে প্রথমে একটা স্যাম্পল দেয়া হয়, অর্থাৎ কাপড়ের স্যাম্পল থাকে, নমুনা থাকে, আর উপন্যাসের এক্সার্ভ থাকে, উদ্ধৃতি থাকে। সহজ কাজ কিন্তু। ওকে ফাইন, পরের প্রশ্ন বলো তো, প্যারে আর ব্লো, ঠিক আছে? ব্লো শব্দের অর্থ হচ্ছে আঘাত, এবং ফ্রাই শব্দের অর্থ কি বলো? এড়ানো। অর্থাৎ মানুষকে যখন কোনো আঘাত করলে সে এড়িয়ে যাবে, এড়ানো। ঠিক একইভাবে খেয়াল করো, প্রশ্নকে ইকুইভোকেট মানে কোশ্চেন করতেছো, ধরো দুর্বলতা আছে, ওই কোশ্চেনটা সে এড়িয়ে গেল, বুঝতে পারছো না? কোশ্চেন ইকুইভোকেট, প্রশ্ন আর প্রশ্ন এড়িয়ে যাওয়া। আঘাতকে এড়িয়ে যাওয়াকে বলা হয় প্যারে, আর কোশ্চেনকে এড়িয়ে যাওয়াকে বলা হয়, অনেকে প্রশ্ন করতেছে সে কথাটা অন্যদিকে ঘুরাই নিল, তার মানে ওই প্রশ্নটাকে সে ফেস করলো না, সেটাকে আমরা বলবো ইকুইভোকেট। পরের প্রশ্ন চলে আসো। না না, এরপরে দেখো নেবুলাস আর ফর্ম, ঠিক আছে? কনসেপ্টটা একটু খেয়াল করো। ফর্ম শব্দের অর্থ হচ্ছে আকৃতি, কোনো কিছুর ফর্ম শব্দের অর্থ হচ্ছে আকৃতি, আর নেবুলাস শব্দের অর্থ হচ্ছে আবসা, অর্থাৎ অস্পষ্ট, যেটাকে আমরা পড়ি ভেগ, ছায়া বলতে পারো, ছায়া, নেবুলাস। এবার দেখি উত্তর করে ফেলো তো, দেখি কনসেপ্টটা এবার উত্তর করো। অর্থাৎ আকৃতি, এই বোর্ডের কি একটা আকৃতি আছে, আর আকৃতির বিপরীত শব্দ নেবুলাস, মানে এর কোনো আকৃতি নেই। তার মানে এই দুটো সম্পর্ক হচ্ছে একে অন্যের বিপরীত, এই দুটো সম্পর্ক হচ্ছে একে অন্যের বিপরীত। তাহলে এমন একটা বিপরীত শব্দ বলো তো দেখি, সবাই একটা বিপরীত শব্দ বলো। আকৃতিহীন আর আকৃতি, ঠিক এমন একটা বিপরীত শব্দ বলে ফেলো। দারুণ, মেহেদি হাসানের উত্তর হয়েছে ইনস্পিড আর টেস্ট মানে স্বাদ, আর ইনস্পিড শব্দের অর্থ দেখো, ইনস্পিড শব্দের অর্থ হচ্ছে স্বাদহীন, ইনস্পিড শব্দের অর্থ হচ্ছে স্বাদহীন, স্বাদ নেই। ফাইন, সুন্দর। স্বাদহীন। নাও এবার উত্তর করো। দেখতেই পাচ্ছ সবগুলো প্রেপোজিশন, চারটা, তার মানে একটা প্রশ্নে দেখো তিনটা গ্যাপ আছে, তিনটা প্রিপোজিশন রয়েছে, দেখেছো? দেখতেই পাচ্ছ, তিনটা গ্যাপ পূরণ করবা। মাই আঙ্কেল ওয়াজ অ্যাফ্লিক্টেড ছিল সিরিয়াস ইলনেস, মারাত্মক অসুখে আক্রান্ত ছিল, ভালো করে বুঝো।
অ্যান্ড ওয়াজ অলমোস্ট কনফাইন্ড, সে বেডে বিছানায় আবদ্ধ ছিল। ভালো করে দেখো, কিন্তু মারাত্মক অসুখ হয়েছিল, বিছানায় আবদ্ধ ছিল মানে বিছানায় পড়ে গিয়েছিল, বুঝতে পারছো? এবং মোর দ্যান 2 মান্থ, 2 মাসেরও অধিক সময়ের জন্য, 2 মাসের ও বেশি সময়ের জন্য। এবার সলভ করে ফেলো। বেশি সময়ের জন্য, 2 মাসেরও বেশি সময়ের জন্য সে বিছানায় পড়েছিল এবং মারাত্মক অসুখে আক্রান্ত হয়েছিল। বলো, চিন্তা করো। সরে আসলাম আমি। আমার আঙ্কেল ওয়াজ অ্যাফ্লিক্টেড আ সিরিয়াস ইলনেস অ্যান্ড ওয়াজ অলমোস্ট কনফাইন্ড, ছিল বিছানাতে 2 মাসেরও অধিক সময়ের জন্য। 2 মাসেরও অধিক সময়ের জন্য। আরো ভালোভাবে মিনিং করো, আরো ভালোভাবে মিনিং করো কনসেপ্টটা নিয়ে, আরো ভালোভাবে মিনিং করো। বলো, আরে কনফাইন্ডের পরে কোন প্রিপোজিশন বসে? একটা তো পারা যাচ্ছে এখানে। কনফাইন্ড, কনফাইন্ড টু, আবদ্ধ হওয়া। তার মানে এখানে আমরা নিতে পারি কনফাইন্ড টু, আবদ্ধ হওয়া। কতদিনের জন্য? 2 মাসেরও অধিক সময়ের জন্য। তাহলে জন্য অর্থে কি বসবে? ফর, তাই না? এবার তাহলে মাই আঙ্কেল ওয়াজ অ্যাফ্লিক্টেড উইথ, অ্যাফ্লিক্টেড উইথ মানে অসুস্থ হওয়া, পীড়িত হওয়া, অসুস্থ হওয়া, অসুস্থ হওয়া। তাহলে কি হচ্ছে বলো, এবার উত্তর বলো। তাহলে এত সময় পরে, আর তোমরা কি মানে যারা সি বি অপশন দাগাইছো তাদের প্রিপোজিশন সম্পর্কে ন্যূনতম ধারণা নেই কোনো, যাচ্ছে তাই ছেলে পেলে। I was disappointed, বলো, হতাশ হওয়া। I was disappointed, appropriate preposition, not finding the doctor in his seat, ডাক্তারকে তার আসনে না পেয়ে আমি হতাশ হয়েছিলাম। ডাক্তারের কাছে যাচ্ছিলাম, যে দেখি ডাক্তার নেই, ডাক্তারকে না পেয়ে আমি হতাশ হয়েছিলাম। ডিসঅ্যাপয়েন্টেড, বলো, দারুণ। ডিসঅ্যাপয়েন্টেড, ডিসঅ্যাপয়েন্টেড, সুন্দর। কে কে উত্তর করেছে? সামিয়া, অ্যানি, ফাইন। ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট, অসাধারণ। ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট, নিরাশ হওয়া, হতাশ হওয়া। পরের প্রশ্নে চলে আসো। হি হ্যাজ holier than thou, খুবই ভালো একটা প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, দো মানে তুমি, তোরা, তুই অর্থে বসে। তুমি, তোরা, তুই অর্থে বসে, বুঝতে পারছো? তাহলে আমরা কি অর্থে ব্যবহার করতে পারি বলো? নিজেকে অন্যদের থেকে নৈতিকভাবে উত্তম মনে করা। তোমাদের তুলনায়, হোলি, হোলি মানে তো বুঝোই, হোলি মানে তো বুঝো পবিত্র। হোলি শব্দের অর্থ হচ্ছে পবিত্র, এর কম্প্যারিটিভ ফর্ম হচ্ছে হলিয়ার, তাই না? এটা হচ্ছে কম্প্যারিটিভ ফর্ম। তার মানে তোমাদের তুলনায় পবিত্র মানে আমি পবিত্র, অর্থাৎ অন্যের থেকে নিজেকে নৈতিকভাবে ভালো মনে করা। এবার উত্তর করে ফেলো। অন্যের থেকে নিজেকে নৈতিকভাবে ভালো মনে করা। ফাইন, তাহলে আমরা উত্তর করতে পারছি হি থিংস হি ইজ মোরালি বেটার দ্যান আদার্স। বুঝতে পারছো? ইডিয়ম যদি পরীক্ষাতে একেবারে আনকমন আসে, দেখো এটা কিন্তু আনকমন ছিল তোমাদের। ইডিয়ম যদি পরীক্ষাতে একেবারেই আনকমন আসে, ওটার আক্ষরিক অনুবাদ আগে করবা, কারণ আক্ষরিক অনুবাদগুলো সহজ থাকে। এবং বুঝতে পারছো, এটা সাধারণত ভাবানুবাদ প্রশ্নে থাকবে, আর ডিরেক্ট মিনিং হলে সেই অপশনের দিকে যাবাই না, বুঝতেই পারবা। হি থিংস হি ইজ মোরালি বেটার দ্যান আদার্স। ফাইন, পরের প্রশ্নে চলে আসে। টু মিট ওয়ান্স ওয়াটারলু,
বলো তো ওয়াটারলু কিসের নাম? ওয়াটারলু নামের সাথে তোমরা পরিচিত কিনা? ওয়াটারলু নামের সাথে তোমরা পরিচিত কিনা? ওয়াটারলু এইটা ইতিহাসের বিখ্যাত একটা যুদ্ধ, এই যুদ্ধের সাথে তোমরা পরিচিত কিনা বলো? ওয়াটারলু কোন বিখ্যাত জনের সাথে এই যুদ্ধ পরিচিত বলো তো? ওয়াটারলু কোন বিখ্যাত জনের সাথে, মানে ব্যক্তির সাথে এই যুদ্ধের সম্পৃক্ততা রয়েছে জানাও, এইটুকু আগে বলো। কোন বিখ্যাত ব্যক্তির সাথে ওয়াটারলু, এটা একটা যুদ্ধ হয়েছিল, কার সাথে সম্পৃক্ততা আছে কেউ বলতে পারবা? কেউ বলতে পারলা না? ওয়াটারলু কার সাথে, কার উত্তর বলতেছে টু মিট ওয়ান্স ফাইনাল ডিফিট। ওয়াটারলু নেপোলিয়ন বোনাপার্টের সাথে, বুঝতে পারছো? নেপোলিয়ন বোনাপার্ট যে জয় মানে চূড়ান্ত মানে তোমার এই যুদ্ধে পরাজয় বরণ করেছিল, বুঝতে পারছো? টু মিট ওয়ান্স ওয়াটারলু তার মানে টু মিট ওয়ান্স ফাইনাল ডিফিট, একেবারে চূড়ান্ত পরাজয় হয়েছিল। আরে ওয়াটারলু, যারা ওয়াটারলু শব্দ নেপোলিয়ন এবং এই যে কে ছিল এটা, তামিদ নেপোলিয়ন এবং ওয়েলিংটনের কথা। এই ছেলেটা খুবই দুর্দান্ত একটা ছেলে। ইন্দ্র অ্যান্সার করেছে নেপোলিয়নের সাথে ওয়াটারলু। সো চিন্তা করো এই যুদ্ধে তার পরাজয় বরণ হয়েছিল। টু মিট ওয়ান্স ফাইনাল ডিফিট, ফাইনালি সে চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল। স্কোয়ার মিল শব্দের অর্থ কি? তাড়াতাড়ি বলো। স্কোয়ার মিল শব্দের অর্থ কি? দ্রুত বলে ফেলো। স্কোয়ার মিল শব্দের অর্থ কি বলো? হ্যাঁ, নেপোলিয়ন বোনাপার্টের কথা বলো। স্কোয়ার মিল শব্দের অর্থ কি? দ্রুত বলো, এটা সবাই পারবা। স্কোয়ার মিল, স্কোয়ার মিল। আরে স্কোয়ার মানে এই যে এটা একটা স্কোয়ার, বর্গ, তার মানে পুরো পরিপূর্ণ কাভার হয়ে গেছে। এটাকে আবার কোয়ার্টার কেমনে আসে একটু চিন্তা করো তো। স্কোয়ার মানে পরিপূর্ণ হয়ে উঠেছে, কোনো কিছুই বাকি নেই। এবার বলো, চিন্তা করো, এবার চিন্তা করো, তাহলে 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 কেন ওইটা উত্তর আসলো কোয়ার্টার মিল? কোন আক্কেলে উত্তর আসলো? স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে এটা, তাই না? এটা তো ত্রিভুজ, তার মানে এর বাকি রয়েছে চতুর্দিকে, এইসব দিকে বাকিটা কি রয়েছে? শুধু এর পরিপূর্ণতা আসে নাই, তাই না? কিন্তু এটা তো একেবারে পরিপূর্ণ হয়ে উঠেছে। তাহলে এটাকে আমরা কোন আক্কেলে আমাদের, এ তো পরিপূর্ণ, একদম একদম দারুণভাবে পরিপূর্ণতা, চতুর্দিকে পরিপূর্ণের ছোঁয়া, কোনো কমতি নেই, কোনো ঘাটতি নেই। তাহলে আমরা ফুল মিল ব্যবহার করব স্কোয়ার মিল মানে। এটা বেসিক সেন্স। পরের প্রশ্ন বলো। টার্ন ডাউন, টার্ন ডাউন, টার্ন ডাউন হয়েছে, চিন্তা করো। টার্ন ডাউন হয়েছে, একদম বেসিক চিন্তার মধ্যে দিয়ে যাবা কিন্তু। টার্ন ডাউন হয়েছে, ওকে ফাইন, ফুল মিল। টার্ন ডাউন হয়েছে, একটা মৌলিক কনসেপ্টের মধ্যে দিয়ে যাও। টার্ন ডাউন হয়েছে, বুঝতে পারছো? তুমি আমাকে, এই যে তুমি আমাকে অনেক কথা টথা বললা, আমি টার্ন করলাম, শেষ, মানে আমি তোমাকে পাত্তাই দিলাম না। এবার বলো টার্ন ডাউন। টার্ন ডাউন মানে রাইজ অ্যান্ড ফল কিভাবে হয়? রিফিউজ, দারুন, রিফিউজ। শাকিল অ্যান্সার করেছে, আবির অ্যান্সার করেছে রিফিউজ। আরে রাইজ অ্যান্ড ফল মানে তো উত্থান পতন। টার্ন করলাম আমি, তোমার সাথে আমি কথা বলবো কি এভাবে না? আমি যদি কথা এভাবে বলি তাহলে তো আমি তোমাকে প্রত্যাখ্যান করলাম। রিফিউজ করা, প্রত্যাখ্যান করা। লেখো খাতায়, অ্যাট আর্মস লেন্থ। এই যে এখানে রিমোটটা, এই যে মাইক্রোফোন রয়েছে, আমি একটু জায়গা পরিবর্তন না করেই এইভাবে ধরে ফেললাম, এই যে। তার মানে আমার কাছেই, আমার নখদর্পণে, আমার নিকটেই, আমার আয়ত্তের মধ্যেই। চিন্তা করো, চিন্তা করো।
শর্ট ডিস্টেন্স, অ্যাট এ আর্মস লেন্থ, খুব সামান্য দূরে। ভালোভাবে দেখো, ভালোভাবে দেখো। কে লিখেছে যেন? সাদির উত্তর কারেক্ট হয়েছে, আবিরের উত্তর কারেক্ট হয়েছে। ঠিক আছে, অ্যাট এ ডিস্টেন্স, অ্যাট আ ডিস্টেন্স, অ্যাট আর্মস লেন্থ, এই হচ্ছে আর্মস লেন্থ মানে দূরে একটু, অ্যাট আ ডিস্টেন্স খুব নিকটেই। বোন অফ কন্টেনশন প্রচুর পড়েছো, বলো বোন অফ কন্টেনশন, বিবাদের বিষয়, ঝগড়ার বিষয়, বলো বোন অফ কন্টেনশন, বিবাদের বিষয়, ঝগড়ার বিষয়, বলো। পানিশ মানে তো বুঝো শাস্তি, ইন স্পাইট অফ এভরিথিং সবকিছু সত্ত্বেও, না না। ইন্ডলজ ইন আর্ডল ভিশন, আর্ডল ভিশন মানে আলস্য কল্পনায়, অলিক কল্পনায়। ইন্ডলজ ইন মানে নিমগ্ন থাকা, ইন্ডলজের পরে কিন্তু প্রিপোজিশন ইন বসে, নিমগ্ন থাকা, নিমগ্ন থাকা, আবিষ্ট থাকা, ধ্যানমগ্ন থাকা। ম্যাটার অফ ডিসপুট, ফাইন, বিবাদের বিষয়, ম্যাটার অফ ডিসপুট, বোন অফ কন্টেনশন। গালা ডে মানে কি বলো, সবাই পারবা, বলো। এ ডে অফ কি? ফেস্টিভিটি, উৎসবের দিনকে বলা হয় গালা ডে, উৎসবের দিন, উৎসবের দিনকে বলা হবে। দ্রুত দেখো, লেম এক্সকিউজ, সবাই পারবা, লেম এক্সকিউজ, খোড়া অজুহাত মানে পড়ো নাই কেন ভাই, পেটে ব্যথা ছিল, এই যে এইসব লেম এক্সকিউজ, ক্লাসে আসো নাই কেন, ঠিক আছে, জানি না, ভুলে গিয়েছিলাম, এগুলো হচ্ছে লেম এক্সকিউজ। তাড়াতাড়ি বলে ফেলো, লেম এক্সকিউজ, দ্রুত বলো, লেম এক্সকিউজ। খারাপ, অ্যান্সার করো, লেম এক্সকিউজ। এই তো উত্তর হচ্ছে, তাড়াতাড়ি বলো। আরে ডিতে মানে অ্যাভয়েড, অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া, কিসের লেম এক্সকিউজ মানে কি এড়িয়ে যাওয়া? আমি বললাম কেন পড়োনি, বললাম মাথা ব্যথা ছিল, মানে হুট করে একটা আজাইরা একটা জিনিস বলে দিলাম, তাই না? লেম এক্সকিউজ দেখানো। আমরা টেক্সট বইতে পড়েছিলাম ওয়ারিয়র অফ লাইট, আলোর যোদ্ধা কখনোই লেম এক্সকিউজ দেখায় না। জেরি যখন কুঠার ভেঙে গেল, লেখিকা তখন টাকা দিতে গেল কুঠারটি এতিমখানার কারখানা থেকে, কাঠ কারখানা থেকে সারানোর জন্য, কিন্তু জেরি বলল ইটস মাই ওন ফল্ট, এটা আমার দোষ। সে কিন্তু বলতে পারতো কুঠারের হাতল ভাঙা ছিল, কি সব বাজে কুঠার দিয়েছেন, এসব কুঠার দিয়ে কি কাঠ কাটা যায়, তুমি হলে তো সেটাই বলতা। বাট জেরি কি করলো? টুক দ্য রেসপন্সিবিলিটি উইদাউট এনি সাবটারফিউজ, টেক্সট বইতে এই কথা লেখা ছিল, জেরি টুক দ্য রেসপন্সিবিলিটি উইদাউট এনি সাবটারফিউজ, কোনো ধরনের লেম এক্সকিউজ, খোড়া অজুহাত ছাড়াই পুরো দায়িত্বটি সে নিল। ব্যাট ফ্লে, এটা তো টেক্সট বইয়ের মধ্যে রয়েছে। বলতেছে অ্যাভয়েড, কি মাথার ভিতরে কি উত্তর আসে আমি বুঝলাম না। পরের প্রশ্ন বলো, টেক ওয়ান টু টাস্ক, এটা মানে তিরস্কার করা। টেক ওয়ান টু টাস্ক আমি লিখেছিলাম কয়েকদিন আগেই, কোথায় যেন, ক্রিটিসাইজের মধ্যে। ক্রিটিসাইজ মানে সমালোচনা করা, টেক ওয়ান টু টাস্ক, ক্রিটিসাইজ মানে রিবার্ক করা, সমালোচনা করা, তিরস্কার করা। অ্যাট ডেগার্স ড্রন, তাড়াতাড়ি বলো, অ্যাট ডেগার্স ড্রন মানে শত্রুতা, অ্যাট এনিমিটি, ডেগার্স ড্রন শব্দ এনমিটি, অ্যাট এনমিটি, ডেগার্স ড্রন শব্দের অর্থ হচ্ছে শত্রুতা, অ্যাট এনমিটি। ফাইন, দ্রুত চলে আসো, দ্রুত চলে আসো, দ্রুত। ব্রিং টু বুক, বলো ব্রিং টু বুক মানে কি তাহলে? এটা খুবই কমন একটা শব্দ, বলো ব্রিং টু বুক, ব্রিং টু বুক, দ্রুত বলো, ব্রিং টু বুক। বই আনা এমন বলো না কিন্তু। ডাই মানে মরে যাওয়া, অ্যাবজর্বড স্টোরি মানে গাঁজাখুরি গল্প, যেটা কক অ্যান্ড বুল স্টোরি বলি। পানিশ শাস্তি, এ অ্যান্ড সি মানে মৃত্যু এবং শাস্তি না। ব্রিং টু বুক শব্দের অর্থ হচ্ছে শুধু শাস্তি, ব্রিং টু বুক মানে হচ্ছে শাস্তি দেয়া, বুঝতে পারছো না? ব্রিং টু বুক শব্দের অর্থ হচ্ছে পানিশ, ব্রিং টু বুক শব্দের অর্থ হচ্ছে পানিশ।
ক্যারি দ্য ডে, উইন ভিক্টোরি, জয়লাভ করা, জয়লাভ করা, উইন ভিক্টোরি, ক্যারি দ্য ডে, জয়লাভ করা। ইন ফাইন, এটা সবাই বলবা, ইন ফাইন, ইন ফাইন, পরশু আমাদের পরীক্ষা, অনেক হয়েছে। ইন ফাইন, আওয়ার এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর। ইন ফাইন, অনেক হলো, অবশেষে। বলো ইন ফাইন, ইন ফাইন, দ্রুত বলো ইন ফাইন, ইন ফাইন, দ্রুত বলে ফেলো। খুব বেসিক উত্তর ইন ফাইন। ইন ফাইন, আমাদের পরীক্ষা চলে আসলো। ইন ফাইন, দারুণ। ইন ফাইন, তাহলে ইন কনক্লুশন, ইন কনক্লুশন, অবশেষে, ফাইনালি, ইন কনক্লুশন, এটা কিন্তু অনেক উত্তর করে ফেলে। ইন ফাইন শব্দের অর্থ হচ্ছে ইন কনক্লুশন, আউট অফ ডেট। আউট অফ ডেট বলতে আমরা আসলে কি বুঝি, এটা খুব দ্রুত বলে ফেলো। আউট অফ ডেট বলো। আউট অফ ডেট, আউট অফ ডেট, আউট অফ ডেট হচ্ছে কিন্তু, ওকে ফাইন। ইন ফাইন শব্দের অর্থ ইন কনক্লুশন, আউট অফ ডেট, আউট অফ ডেট, এখন আর এটা চলে না, আউট অফ ডেট হয়ে গেছে। বলো এখন আর এইসব চলছে না। আউট অফ ফ্যাশন, ফাইন, আউট অফ ফ্যাশন, এই ফ্যাশন এখন, এই ধরা, এই চলা, এই প্রচলিত ধারার এখন আর নেই। আউট অফ ডেট, আউট অফ ফ্যাশন। কিছুটা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। স্টোনস থ্রো, মানে এত কাছে এমনি স্টোন থ্রো, দূরে মানে স্টোন নিক্ষেপ করতে পারছো। এখান থেকে আমি যদি বলি যে তুমি 5 কিলোমিটার দূরে, 5 কিলোমিটার কি 1 কিলোমিটার দূরে একটা ঢিল ছুঁড়ে মারে, এটা তো সম্ভব না, মানে বেশ দূরে। স্টোনস থ্রো। রিবাক মানে তো বুঝোই, যেটা আমরা একটু আগে বললাম, টেক টু টাস্ক, তিরস্কার করা। রিফিউজ মানে প্রত্যাখ্যান করা। বিট সিভিয়ারলি মানে তীব্রভাবে প্রহার করা। উইদিন ভেরি শর্ট ডিস্টেন্স, একটু আগে লিখেছিল না, অ্যাট আর্মস লেন্থ মানে অ্যাট এ ডিস্টেন্স, আর স্টোনস থ্রো মানে উইদিন ভেরি শর্ট ডিস্টেন্স, খুবই অল্প ইসের মধ্যে, উইদিন ভেরি শর্ট ডিস্টেন্স। ফাইন, উইদিন ভেরি শর্ট ডিস্টেন্স। ওয়েল অ্যান্ড উই, দেখো এখানে এটা বেশ ভালো আর এটা খারাপ, কান্নাকাটি করা। বলো ওয়েল অ্যান্ড উই, ওয়েল অ্যান্ড উই, বুঝতে পারছো? হাসি কান্না, হাসি কান্না, তাহলে জয় অ্যান্ড সরো, সুখ আর দুঃখ। ওয়েল অ্যান্ড উই, ভালো আছে আবার কান্না ক্রন্দন করতেছে, তার মানে জয় অ্যান্ড সরো। খুব গুরুত্বপূর্ণ শব্দ চয়ন। 3Rs বলতে প্রাইমারি যে বলা হয়, বুঝতে পারছো, আমরা এলিমেন্টারি এডুকেশনকে বলে থাকি, অর্থাৎ এলিমেন্টারি এডুকেশন অ্যান্ড প্রাইমারি এডুকেশনের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। প্রাইমারি নলেজ মানে যেটাকে আমরা ইডিয়মসে পড়ি ABC মানে প্রাইমারি নলেজ, আর এলিমেন্টারি এডুকেশন যেটা, সেটা কিন্তু একদম মানে শুধুমাত্র লিখতে পড়তে পারলেই সেটা হচ্ছে না, শুধু লিখতে পারে পড়তে পারে তাদেরকে আমরা লিটারেট বলি, সাক্ষরতার ব্যাপার বলি, বুঝতে পারছো? লিখতে পড়তে এবং বোধগম্যতার ব্যাপার, সেটাকে আমরা 3Rs বলি। এলিমেন্টারি এডুকেশন যেটা আমাদের টেক্সট বইতে কিন্তু হিউম্যান রাইটসের মধ্যে আছে, অর্থাৎ অ্যাক্সেস টু হায়ার এডুকেশন, অর্থাৎ এডুকেশন নিয়ে একটা হিউম্যান রাইটসের চ্যাপ্টারে একটা লেসন আছে, 2 or 3 শুধু শিক্ষা নিয়েই বলেছে, সেখানে কিন্তু প্রাইমারি এডুকেশনের কথা বলেনি, এলিমেন্টারি এডুকেশন। সো আমাদের দেশে অনেকেই নামটাম স্বাক্ষর করতে পারলে ওইটাই সাক্ষরতার মধ্যে আমাদের সরকার টেকনিক্যালি নিয়ে যায়, বাট এলিমেন্টারি এডুকেশন লিখতে পারে পড়তে পারে, অন্যের বচনকে বোধগম্য, এই 3টা বৈশিষ্ট্য, সেটাকে এলিমেন্টারি এডুকেশন বলা হয়। 3Rs হচ্ছে এলিমেন্টারি এডুকেশন। মুড পয়েন্ট, মুড পয়েন্ট মানে আলোচ্য বিষয়, বুঝতে পারছো না? অর্থাৎ ইয়েট নট ডিসাইডেড ম্যাটার, এখনো মুড পয়েন্টে আমরা পৌঁছাইতে পারি নাই আসলে, এখনো ডিসাইডেড ম্যাটার। মুড পয়েন্ট, ফার অ্যান্ড ওয়াইড, ফার এবং ওয়াইডের কথা বলছে, মানে এখানে ওখানে সর্বত্র। ফার অ্যান্ড ওয়াইড মানে এভরিহোয়ার, সর্বত্র, এনিহোয়ার না, সর্বত্র, চতুর্দিকে। বাই ফার বলতে আমরা কি বুঝি? কনসেপ্টে দেখো বলছে বাই ফার,
বাই ফর মানে ইন অল রেসপেক্টস, বুঝতে পারছো? বাই ফর, অ্যাট লার্জ শব্দের অর্থ কি? অ্যাট লার্জ মানে আমরা নেলসন ম্যান্ডেলা চ্যাপ্টারের মধ্যে কিন্তু পেয়েছিলাম অ্যাট লার্জ, ফ্রি, মুক্ত হওয়া অর্থে। অ্যাট লার্জ খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্টের মধ্যে পড়ে। অ্যাট লার্জ, ইন কোল্ড ব্লাড, এটা তোমাদের বলতে হবে, বলো ইন কোল্ড ব্লাড। উইদাউট প্রভোকেশন, ইন কোল্ড ব্লাড, ঠিক আছে? টু দ্য লেটার কনসেপ্ট দেখেছো? টু দ্য লেটার মানে একেবারে ইন অল ডিটেলস, খুঁটিনাটি বলা অর্থে বসে। টু দ্য লেটার খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট কিন্তু। ইন অল ডিটেলস একদম পরিপূর্ণ অর্থে বসে, খুঁটিনাটি, প্রোস অ্যান্ড কনস, ইতিবাচক নেতিবাচক সব কিছু লেখা আসলে, বুঝতে পারছো না? এবার বলতেছে রাউন্ড দ্য ক্লক। ধরো চিন্তা করো এটা একটা ঘড়ি, তো এই চতুর্দিকে, রাউন্ড দ্য ক্লক মানে চতুর্দিকে, এই ঘড়ির কোনো দিকে বাদ নেই, চতুর্দিকে ঘুরছে আসলে রাউন্ড দ্য ক্লক। তাহলে আমরা কিন্তু সহজেই বলে দিতে পারি রাউন্ড দ্য ক্লক বলতে আমরা আসলে এবার বলে ফেলো না যে অর্ধেকের আগে একটি স্কোয়ার মিল বলতে কোয়ার্টার, কেউ অর্ধেক হ্যান ত্যান বলে ফেলতেছিল। বলো রাউন্ড দ্য ক্লক মানে চতুর্দিকে পরিপূর্ণভাবে কাভার হয়েছে, তাড়াতাড়ি বলো রাউন্ড দ্য ক্লক, বলো। তারপরেও দেখছো এইটা আরেকটা ছেলে বললো যে 12 আওয়ার্স, দেখছো? কিছু বলার নাই আসলে, মানে এরকম ননসেন্স হইলে কিচ্ছু বলার নাই, বলদ কোথাকার। হ্যাঁ মানে রাউন্ড দ্য ক্লক পুরোটাই কাভার হয়েছে, সেটা কেমনে অর্ধেক হয়, সেটা 12 ঘন্টা হয়, এইসব কেমনে হয় 24 ঘন্টায়? মানে এটা সেন্স তো, সব তো ইডিয়মস তো তোমার একেবারে হুবহু কমন না আসলেই কি, তার একটা আক্ষরিক অনুবাদ নিয়ে ভাবতে হবে, দেন ভাবানুবাদে কনভার্ট করতে হবে। এই সেন্স না থাকলে তার ইন্টারমিডিয়েট পাস করলা কিভাবে, আমি এইটা বুঝলাম না। আয়রনি অফ ফেট, না এগুলো খুব কমন শব্দ। আয়রনি, লান্সিয়ন গল্পের মধ্যে যখন লান্সিয়ন গল্পে উইলিয়াম সামারসেট মমের সমস্ত তার কাছে যে 80টা গোল্ডফ্রা ছিল, তার যে লেডি অ্যাডমায়ারার ছিল, ওই ফার্স্ট রেস্তোরাঁতে সব খেয়ে ফেললো এবং লেখকের প্রায় শেষ সপ্তাহগুলো না খেয়ে অর্ধাহারে অনাহারে গেছে। লান্সিয়ন লেখকের হিউমারাস আয়রনি ছিল, হাস্যরসাত্মক ছিল এবং আয়রনিও ছিল, তার দুর্ভাগ্যের বিষয়ও ছিল। বলো ফাইন, বাই ব্যাড লাক, সুন্দর, বাই ব্যাড লাক, আয়রনি, বাই ব্যাড লাক। পরের প্রশ্ন বলো তো, ফর গুড, সহজ কনসেপ্ট, বলো ফর গুড, ফর গুড কি যেন, আইরনি অফ ফেট নিয়ে কে যেন ডি নাম্বার উত্তর দিল, ডিতে কি আছে, বাই গুড লাক, তোমার জন্য গুড লাক, হ্যাঁ আমাদের জন্য ব্যাড লাক। ফর গুড, ফর গুড, ফর গুড, ফরএভার, দারুণ, চিরতরে। কে যেন বি দিয়েছে, শোনো, হোল্ড ওয়াটার মানে বি ইফেক্টিভ, হ্যাঁ হোল্ড ওয়াটার শব্দের অর্থ হচ্ছে বি ইফেক্টিভ, আর ফর গুড মানে একেবারে চিরতরে, চিরতরে, ফর গুড, বুঝতে পারছো না? ফরএভার, ফর গুড। এখন এইখানে গুড শব্দটা আসলে কেন আসলো? এখানে একটা বেশ কি বলা হচ্ছে, সুফিজম ফিলোসফি কাজ করেছে। সুফিজম অর্থাৎ সুফিরা এই দর্শনে যে মৃত্যুর সময় আসলে একটু আনন্দ করেই তাকে বিদায় দেওয়া উচিত। তো আলটিমেটলি কেন? কারণ রেস্ট ইন পিস, মৃত্যু মানে কি, পাইলটের কাছে যাচ্ছ, তোমার ঈশ্বরের কাছে যাচ্ছ, সৃষ্টিকর্তার সান্নিধ্য পাচ্ছ, দীর্ঘ কারামুক্তির পরে তুমি আজকে মুক্তি হলে, তাহলে তো সেটা ফর গুড, ভালোর জন্যই হবে, ফরএভার, তাই না? সো কিন্তু মৃত্যুকে আমরা আসলে নেতিবাচকভাবে দেখতেছি। কেউ মারা গেলে কেঁদে কুটে
একদম বিভৎস করে ফেলতেছি, তাই না? কিন্তু তার মানে আমাদের কাছে যারা এই কান্না লীলায় মেতে ওঠে, কান্নার রোল পড়ে যায়, এদি স্পষ্ট তাদের প্রতি, তাদের কাছে যদিও যতই তারা ধার্মিক বলে যে ভানটা করে, আসলে বেসিক তারা ধার্মিক না। আমরা দেখেছি, আমরা যখন জন কিটস যখন মারা যাচ্ছিল সাগরের মধ্যে, তার বন্ধু পিবি শেলি, অর্থাৎ ছিল তোমার পার্সি শেলি, এবং সেই মৃত্যুর সময় জন কিটসের আরেকজন বিখ্যাত কবি ছিল, জন কিটস, যাই আমি ভুলে গেলাম, শেলি না, তার খুবই কাছের যে বন্ধু। এবং কিটস যখন মারা যাচ্ছিল, দেবদূত অর্থাৎ মৃত্যুদূত যখন এসেছে, কিটস তখন তাকে সাদর আমন্ত্রণ করেছে এবং কবিতা চয়ন করেছে। তখন বলছে, আমি ঈশ্বরের সান্নিধ্যে যাচ্ছি, আমার পাইলট আমার জন্য অপেক্ষা করছে। তো এই যে ফর গুড, এটা ভালোর ব্যাপারটা, বুঝতে পারছো না? ফর এভার। পরের কনসেপ্টে আছে বাই অ্যান্ড লার্জ। কনসেপ্টটা একটু চিন্তা করো, বাই অ্যান্ড লার্জ, যেটা অধিকাংশ। বাই অ্যান্ড লার্জ শব্দের অর্থ হচ্ছে অধিকাংশ অর্থে বসে। অধিকাংশ, যেটাকে আমরা মোস্টলি বলে থাকি। বাই অ্যান্ড লার্জ শব্দের অর্থ হচ্ছে অধিকাংশ অর্থে বসে। আচ্ছা, আমরা কিছু কারেকশন তো আমরা নিব। আচ্ছা, খুব ছোট ছোট কিছু ট্রান্সলেশন আমাকে একটু করে দিবা। খুবই ছোট ছোট কিছু ট্রান্সলেশন রয়েছে, সেই ট্রান্সলেশনগুলো আমাকে একটু করে দাও। দ্রুত লেখো আগে। দেখো, এটা বাক্যের সাবজেক্ট। স্ত্রীলোকটি মানে কি? উইমেনকে বোঝাচ্ছে। ঝাড়ু দিচ্ছে, তার মানে দেয়াটা চলমান। আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অ্যামিজার ভার্বের আইএনজি ফর্ম হয়ে যাবে দিচ্ছে। দেয়াটা কিন্তু চলমান। বলো, দ্রুত বলো। ওই মহিলাটি ঝাড়ু দিচ্ছে। লিখে ফেলো। এই স্পাউস কেন? এই স্পাউস মানে হাজব্যান্ডস অ্যান্ড ওয়াইফস। এটা কি মির্জা গালি বাবার নাম রেখেছে, কি দারুণ! একটা প্রজ্ঞাশীল সেইজ অ্যান্ড স্যাগাসিটি মানুষের নাম নিয়েছো, লিখতেছি স্পাউস। স্ত্রী লোকটি, সিবলিংস মানে ভাই বোন, আর স্পাউস শব্দের অর্থ হচ্ছে মহিলা মানুষ। সেখানে কি মানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফকে স্পাউস বলাই? কোন সেন্সে? মানে না, এটা নন সেন্সের একটা সীমা থাকে। ফাইন। লিখেছে কে? মাইশা। দারুণ ভাইয়া, অসাধারণ। অপূর্ব ঘোষ, অসাধারণ। হ্যাঁ, দ্য উইম্যান ইজ সুইপিং দ্য হাউস। সাবজেক্ট নিলাম দ্য উইম্যান, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস। অ্যামিজার ঝাড়ু দিচ্ছে। সুইপিং, ক্রিকেট খেলায় সুইপ শট করা হয়, তাই না? কি ঘর ঝাড়ু দিচ্ছে? ঘর ঝাড়ু দিচ্ছে, হয়ে গেল। দ্য রুম, সুইপিং দ্য রুম। সিংহ গর্জন করছে। লিখে ফেলো। সিংহ গর্জন করছে। সিংহ গর্জন করেছে, তাই না? এটা বাক্যের হচ্ছে সাবজেক্ট, আবারও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য লায়ন ইজ রোয়ারিং, ভার্বের আইএনজি ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমার মা এখন রান্নাঘরে খাবার রান্না করছে। এখানে সাবজেক্ট হচ্ছে আমার মা রান্না করছে, এটা হচ্ছে ভার্ব, এটি সাবজেক্ট, এটি ভার্ব। কোথায়? রান্নাঘরে। এটি অ্যাডভার্ব, এটিও একটি অ্যাডভার্ব। এখন অ্যাডভার্ব ইচ্ছা মতো তুমি নিতে পারো। দ্রুত সলভ করে ফেলো, দেখি সবার উত্তর দেখি। ভার্ব কোথায়? হুমায়রা, তুমি যে লিখলা দ্য লায়ন রোয়ারিং, ভার্ব কোথায় ছিল? ইজ রোয়ারিং।
এখন হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, মানে টাইম, অ্যাডভার্ব অফ টাইম সময় বোঝাচ্ছে। রান্নাঘর, অ্যাডভার্ব অফ প্লেস, এগুলো তোমার ইচ্ছা মতো যে কোনো জায়গাতে তুমি নিও, কারণ আমরা জানি অ্যাডভার্ব বাক্যের চতুর্দিকে বসার ক্ষমতা রাখে। অবজেক্টের পরে অ্যাডভার্ব বসে, সাবজেক্টের আগে বসে, মূল ভার্বের আগে, মূল ভার্বের পরে অ্যাডভার্ব বসে। সো তোমার ইচ্ছা মতো এই অ্যাডভার্বগুলো নিয়ে আসো। সো নর্মালি আগে সাবজেক্ট ভার্বকে প্লেস করে নাও। দেখি কি লিখলাম, মাই মাদার ইজ নাও কুকিং ইন দ্য কিচেন হবে, কিন্তু ফুড কি রান্না করতেছে ইস্তিয়াক সেটা তুমি দাও নাই, কিন্তু মাই মাদার ইজ কুকিং ফুড সেটা তোমাকে দিতে হবে। দেখো আমি লিখলাম, সাবজেক্ট লিখে ফেললাম, মাই মাদার রান্না করছে, ইজ কুকিং, ইজ কুকিং কি রান্না করছে, খাবার রান্না করছে। ভার্বকে যখন কি এর উত্তর দিবা তখন নাউন পাবা না, কুকিং ফুড, রান্না করছে। কোথায় রান্না করছে, রান্নাঘরে, ইন দ্য কিচেনে রান্না করছে, তাই না? এটা অ্যাডভার্ব অফ প্লেস। এখন তোমার মনে হলো যে ভাই অ্যাডভার্ব অফ টাইম তো রয়েছে, শুরুতে আনো, সমস্যা নেই, এমন করো। আর যদি মনে হয় যে না ভাই মূল ভার্বের আগে নিয়ে আসবো, নিয়ে আসো, ইচ্ছা মতো নিয়ে আসতে পারো। নাও মাই মাদার ইজ কুকিং ফুড ইন দ্য কিচেন সেটা বলতে পারো, অথবা মাই মাদার ইজ নাও কুকিং, মূল ভার্বের আগে, এই যে কুক মূল ভার্বের আগে নিয়ে আসো, ইজ নাও কুকিং ফুড ইন দ্য কিচেন। ওকে ফাইন, পরের কনসেপ্টে নিয়ে চলে আসো। মাহবুব এবছর এসএসসি পাশ করেছে, তার মানে পাশ করা হয়ে গেছে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট। এখন সে এইচএসসি পড়ছে, তার মানে কাজ হয়ে গেছে, তার ফলাফল সে পাচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে ফেলো, অর্থাৎ সাবজেক্ট হ্যাভ হ্যাজ নিয়ে চলে আসো, মূল ভার্বের থার্ড ফর্ম, টেন্সটা আগে ধরে নিও। মাহবুব এবছর এসএসসি পাশ করেছে, তার মানে মাহবুবের এসএসসি পাশ করা হয়ে গেছে। প্রেজেন্ট পারফেক্টে করে ফেলো, প্রেজেন্ট পারফেক্টে মাহবুব এবছর, স্টিল আবার কেন? সালমা আক্তার কি লিখেছিল, স্টিল কেন? মাহবুব এবছর এসএসসি পাশ করেছে মানে করা হয়ে গেছে। সাবজেক্ট নিয়ে আসো, মাহবুব হচ্ছে সাবজেক্ট, পাশ করেছে হচ্ছে ভার্ব, কি পাশ করেছে, সাবজেক্ট ভার্ব, কি পাশ করেছে সেটা নাউনটাকে নিয়ে আসবা, তারপরে এ বছর অবজেক্টের পরে এসে অ্যাডভার্বটা বসাই দিবা। এ বছর তো সময় বোঝাচ্ছে, সো অ্যাডভার্ব অফ টাইম, সো একদম শেষে বসিয়ে দেবা। বসাও বসাও। মাহবুব হ্যাজ পাসড, ফাইন, দ্য এসএসসি এক্সামিনেশন দিস ইয়ার, অসাধারণ। দ্য এসএসসি এক্সামিনেশন পুরোপুরি লিখবা, মাহবুব হ্যাজ পাসড, কি পাস করেছে, দ্য এসএসসি এক্সামিনেশন দিস ইয়ার, এই বছরে সে পাস করেছে। লেখো লেখো। ফাইন, হয়েছে, হবে হবে, হ্যাজ পাসড এসএসসি ইন দিস ইয়ার হবে। ফাইন, হচ্ছে। আচ্ছা, আমি কালামের চিঠি পেয়েছি, পেয়েছি পাওয়া হয়ে গিয়েছে, পারফেক্ট, পারফেক্টে করো। আমি ওই গালিবের ইয়ে দেখো না, বুঝছো, ওর অর্ধেক ভুল লেখে, ওর ইয়ে দেখো না, একদম যাচ্ছে তাই অবস্থা। আমি কালামের চিঠি পেয়েছি, তার মানে আমার পাওয়া হয়ে গেছে, আমি এখন পড়ছি, অথবা পড়াও হয়ে গেছে, আমি ভাবছি, এভাবে চিন্তা করবা। কল্পনা প্রবণ হতে হয়, ভাষার চলনে বলনে কল্পনা প্রবণ হতে হয়। ভাষা কথা বলে, ঠিক আছে, নিজের সাথে নিজের কথা বলে, পাঠকের সাথে লেখকের যে কথোপকথন হয় সেটাই তো নন ফিকশন, তাই না?
সো আমি কালামের চিঠি পেয়েছি, পেয়েছি মানে সে কি বলেছে তাও জেনেছি, মানে ওগুলো নিয়েই আমি এখন ভাবছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে ফেলো, আই হ্যাভ গট, ফাইন লিখে ফেলো তাহলে। আই হ্যাভ রিসিভড বলতে পারো, আই হ্যাভ রিসিভড আ লেটার, কার কাছ থেকে? একবারই লিখেছো নুরুল আহাদ, আই রিসিভড, পাস্ট টেন্স লিখে ফেলছে। প্রীতম কিসের পাস্ট টেন্স বলো, এটা এতবার বলছি পেয়েছিলাম সেই কথা বলেনি, বলেছে পেয়েছি, যেটা পাস্ট টেন্স লিখবো। বলছে আমি কামালের কাছ থেকে কালামের চিঠি পেয়েছি, তার মানে আমি চিঠি পেয়েছি, আমি পড়ছি, পড়ে পড়ে আমি ভাবছি, অথবা সে এমন সব কথা লিখেছে যে আমার নিউরনে অনুরণ হচ্ছে, আমার মনোজগতে রক্তক্ষরণ হচ্ছে, অথবা আনন্দে আন্দোলিত হচ্ছে, এগুলো চলছে এখন আমার। I have received, fine, I have received a letter, অথবা I have received Kalam's letter, অথবা I have received a letter from Kalam। প্রেজেন্ট পারফেক্ট বুঝতেছো না, কাজ হয়ে গেছে, অথবা অতীতে কোনো কাজ হয়েছে, কখন হয়েছে আমি জানি না, সেটাই পারফেক্ট হবে। অতীতে কাজ হয়েছে কিন্তু কখন হয়েছে জানি না, আর অতীতে কাজ হয়েছে কিন্তু কখন হয়েছে এটা আমি জানি, তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট। আমি যদি বলতাম আমি গতকাল কালামের চিঠি পেয়েছি, ওটা পাস্ট ইনডিফিনিট। আর আমি কালামের চিঠি পেয়েছি, কবে পেয়েছি আমি জানি না, পেয়েছি। অতীতে কোনো কাজ হয়েছে কিন্তু কখন হয়েছে এটা আমি জানি না, ওইটা প্রেজেন্ট পারফেক্ট। বাট অতীতে কোনো কাজ নির্দিষ্ট সময় হয়েছে, ওইটা পাস্ট ইনডিফিনিট। এই হচ্ছে সরল ব্যাখ্যা, ক্লিফস্টোফেলের 61 নাম্বার পেজের ব্যাখ্যা এটা। আর এত কাজ হয়েছে, ফল বিদ্যমান, এটা ওটা থাকলে এই পারফেক্ট। পারফেক্ট মানে অতীতে ঘটেছে কিন্তু কখন ঘটেছে এটা আমি জানি না, আর অতীতে ঘটেছে কিন্তু কখন ঘটেছে জানি, ওইটা পাস্ট ইনডিফিনিট। অয়ন, এখানে ফিগারেটিভ লেখার কোনো সুযোগ নাই। হ্যাঁ, হি হ্যাজ ফাউন্ড দ্য হোম অফ দেয়ার ড্রিমস, এখানে এই লেখার কোনো, সে মনের মতো বাসা পেয়েছে। আচ্ছা পরের লাইন বলেছো না, ওকে, লাইনটা আমি দেখি নাই। সে মনের মতো বাসা পেয়েছে, তার মানে পাওয়া হয়ে গিয়েছে, লিখে ফেলো। হি হ্যাজ গট এ হাউস, সে একটা বাড়ি পেয়েছে। হি হ্যাজ কবে পাইছে জানি না, প্রেজেন্ট পারফেক্ট। হি হ্যাজ গট এ হাউস, সে একটা বাড়ি পেয়েছে, বুঝতে পেরেছো? সে একটা বাড়ি পেয়েছে। এবার বলতেছে মনের মতো মানে তার পছন্দের মতো, টু হিজ লাইকিং। মিস করলে তুমি এখন ক্লাস করো কেন? তুমি কি এখন কিসে পড়ো? এমনি বলছে খুবই ক্লাস মিস করি। ভালো তো, তুমি কিসে পড়ো বলো? যে আমাকে যে মনে রাখো এটা তো ভালো ব্যাপার। এটা খুবই কি ব্যাপারে, কাজ বাজ করে না কেন কিছু? He has found a house. এই ফাউন্ড মানে ইয়া কি বলো মাইশা? ফাউন্ড মানে সে খুঁজতেছে, তার মনের মতো বাড়ি খুঁজতেছে না, খুঁজে সে পেয়ে গেছে। তো তাহলে তো আর ফাইন্ডের দরকার নাই, পেয়েছে, গেট। তাহলে হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম। ফাইন্ড আর গেটের মধ্যে পার্থক্য কি? ফাইন্ড খুঁজতেছে, সে কি বাড়ি খুঁজছে? না, সে বাড়ি পেয়ে গিয়েছে, পাওয়া হয়ে গিয়েছে। আচ্ছা এই বলো এবার, ফেরদৌসী শাহনামা রচনা করেছে, বলো। করা হয়ে গেছে, কিন্তু কবে করেছে এসব কিছুই বলেনি। তার মানে অতীতে করেছে কিন্তু কখন করেছে আমরা জানি না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স লেখো, প্রেজেন্ট পারফেক্ট, তাতেই লেখো। অতীতে কাজ হয়েছে কিন্তু কখন হয়েছে জানি না, প্রেজেন্ট পারফেক্ট। ফেরদৌসী শাহনামা রচনা করেছে, লিখে ফেলো। খেয়াল করো,
50টা দিয়ে দিব আজকে রাতে, ওইগুলোই দেখবা। নিচে উত্তর দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া আছে, ওইগুলো দেখে ফেলবা, অ্যানালজি। এখন তো আমরা আমার আবার জ্বর চলে আসছে। গতকালকে গেছিলাম জাহাঙ্গীরনগর, বুঝছো, প্রচুর ঠান্ডা। এটা সেমিনার ছিল, ওখানে যায় ফেরদৌসি হ্যাজ কি এই রিটেন মানে এটা বেসিক, মানে শাহনামা একটা কাব্য, কবিতার বই, বুঝছো, কবিতার বই, গানের বই। গান মানুষ কি করে? গান কি লেখে? গান কম্পোজড করে, বুঝছো, রোড টোড। আচ্ছা, ফেরদৌসি হ্যাজ কম্পোজ শাহনামা, ফাইন। শাহনামা একটা বইয়ের নাম, সো তার আগে আর্টিকেল দিয়ে দিও। ফেরদৌসি বানান টানান লিখো যেভাবেই হোক, এরকমই বানান তো নাকি? কি লিখলা তোমরা দেখি? ফেরদৌসি বানান কি লিখছো? ওকে ফাইন, দিও ইউএসআই। ফেরদৌসি লিখেছে, হ্যাজ কম্পোজড। এখানে বই পুস্তক কিভাবে লিখতে হয়, তার তো কবিতার বই, তোমরা তো এগুলো জানোই না কিছু। কম্পোজড, বইয়ের নাম শাহনামা। আমি এখনো খাইনি, দেখো, আমি এখনো খাই নাই, এখনো খাই নাই, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কিন্তু নাবোধক, সব পড়ানো হয়েছে, কিন্তু প্রেজেন্ট পারফেক্টের নাবোধকে কে বসে সেসব আমরা পড়ানো হয়েছে, কিন্তু ইয়েট আর অলরেডির ব্যবহার পড়ানো হয়েছিল। বলো, আমি এখনো খাই নাই। আমি আই হ্যাভ নট ইটেন ইয়েট, এই যে গালিব জীবনে একটা প্রথম বাক্য ঠিকঠাক করে লিখছে। আমি এখনো খাইনি, প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ নট ইটেন, আমি এখনো খাই নাই, এখনো, ইয়েট লেখো। আর কি খাই নাই বুঝতেই পারছো, আরও কেউ ভালোভাবে লিখলে এভাবেও, আই হ্যাভ নট ইটেন মাই মেল ইয়েট, এভাবেও লিখতে পারো। আরও পূর্ণাঙ্গতা তুমি আনলা, বাক্যে নাই তুমি আনলা, কোনো সমস্যা নেই। সে এখনো ঘুমাতে যায় নাই, আবারও নেগেটিভ করো, সে এখনো ঘুমাতে যায় নাই, সে এখনো যায়নি কোথায়? ঘুমাতে, বুঝতে পারছো? সে এখনো যায়নি, এটা আমি বলবো না, বলো সে এখনো। ইয়েট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নাবোধক বাক্যের একদম শেষে। সে এখনো যায় নাই, সে এখনো যায় নাই, দ্রুত বলো। সে এখনো ঘুমাতে যায়নি, সে এখনো যায়নি ঘুমাতে, সে ঘুমাতে যায় নাই, লাস্টে লিখে দেবা ইয়েট, এখনো। হি হ্যাজ নট গান টু স্লিপ ইয়েট, ফাইন, হি হ্যাজ নট গান টু স্লিপ ইয়েট, অসাধারণ, অসাধারণ। হি হ্যাজ নট গান টু স্লিপ ইয়েট, দারুণ। আর যদি বলতো সে ইতিমধ্যে ঘুমায় গেছে, তখন নিয়ে আসতে এখানে অলরেডি, হি হ্যাজ অলরেডি, বুঝতে পারছো না, স্লেভড, সে ইতিমধ্যে ঘুমায় গেছে। আমি ইতিমধ্যেই খেয়েছি, তখন বলবো আই হ্যাভ অলরেডি ইটেন মাই মিল। অলরেডি, এটা হাবোধক হলে এখানে অলরেডি নিয়ে চলে আসতা, তখন ইয়েরটাকে মুছাই দিতা। ফাইন। এবার দেখি পরেরটা, বলো। তারা কেউ অনুষ্ঠানে যোগ দেয় নাই, ইতিমধ্যে যোগ দিলে অলরেডি হতো। এবারও আবারও সেম নিয়মে বলো, তারা কেউই, তাদের মধ্যে কেউই, তারা মানে তাদের মধ্যে, তারা কেউ যেহেতু বলছে, তাদের মধ্যে কেউই অনুষ্ঠানে যোগ দেয়নি। বলো, সাবজেক্ট নিয়ে আসো, তাদের মধ্যে কেউই অনুষ্ঠানে যোগ দেয়নি। নান অফ দেম, সাবজেক্ট নিয়ে আসো, নান অফ দেম, তাদের মধ্যে কেউই যোগ দেয়নি, যোগদান করেনি। এবার আর নেগেটিভ দরকার নেই, নান তো বলেই দিছে নেগেটিভ। নান অফ দেম, বলো, নান অফ দেম ভার্ব কো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বলো নান অফ দেম
দে না না হয় না মাইশা, দে না না, নান অফ দেম, কেউই না। হ্যাজ জয়েন্ট হয় বলো, হ্যাজ অ্যাটেন্ড দ্য মিটিং বা হ্যাজ অ্যাটেন্ড দ্য ফাংশন সেরিমনি হবে নান অফ দেম হ্যাজ অ্যাটেন্ডেড। হ্যাঁ জয়েন্ট দিতে পারো, অ্যাটেন্ডেড দ্য মিটিং, অ্যাটেন্ডেড দ্য ফাংশন, কেউই যোগ দেয়নি। পরের বাক্য আশা করি পারবা দ্রুত। তারা গত 10 বছর যাবৎ খুলনায় বসবাস করছে, অনেক আগের থেকে করছে কিন্তু। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম হবে স্নেহা কবির। তারা গত 10 বছর যাবৎ খুলনায় বসবাস করছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে ফেলো। সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের আইএনজি ফর্ম, ভার্বের আইএনজি ফর্ম। তারা গত 10 বছর ধরে খুলনায় বসবাস করে যাচ্ছে। ফরের ব্যবহার করো, কিন্তু উল্লেখ করে দিছে ফরের ব্যবহার করবা। তারা গত 10 বছর যাবৎ খুলনায় বাস করছে। দে হ্যাভ বিন লিভিং, কোথায় বাস করছে, কে লিখলো এটা? অরণ্য লিখেছে। দে হ্যাভ বিন লিভিং কোথায়? ইন খুলনা ফর 10 years। অ্যাট খুলনাও দিবে। গতটা কথাটা লিখলা না, গত 10 বছর, লাস্ট এটা লিখলা না। দে হ্যাভ বিন লিভিং কোথায়? অ্যাট খুলনা। পুরো দেশের তুলনায় খুলনা তো একটু ছোট, তাই না? অ্যাট খুলনাতে বসবাস করে আসছে। কবে থেকে? ফর দ্য লাস্ট 10 years, গত 10 বছর ধরে। ফর পরিপূর্ণ অর্থ প্রকাশ করবা পারলে। তিনি শনিবার থেকে রোজা রাখছেন, তার মানে রোজা রাখতেছে, কিন্তু রাখা চলমান, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কবে থেকে? শনিবার। সে বলে নাই কতদিন ধরে, তাহলে এবার সিন্সের ব্যবহার হবে। হি হ্যাজ বিন, রোজা রাখা মানে ফাস্টিং। কবে থেকে? সিন্স স্যাটারডে। লিখে ভালো। লেখো লেখো। হি হ্যাজ বিন ফাস্টিং সিন্স স্যাটারডে। দারুণ, এই তো হচ্ছে। আচ্ছা পরের প্রশ্ন বলে ফেলো দ্রুত। পরের বাক্য লেখো। হেডমাস্টার সাহেব অনেক দিন যাবত আমাদেরকে ইংরেজি পড়াচ্ছে, অনেক দিন ধরে পড়াচ্ছে। ঠিক একইভাবে অনেক দিন ধরে পড়াচ্ছে। দ্য হেডমাস্টার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখে ফেলো, হ্যাজ বিন টিচিং আস। দ্য হেডমাস্টার হ্যাজ বিন টিচিং আস। কি পড়াচ্ছে? ইংরেজি পড়াচ্ছে, ইংলিশ আমাদেরকে। হয়ে গেল। ফর আ লং টাইম, ফর আ লং টাইম, সুন্দর। ফর এ লং টাইম, ফর আ লং টাইম।
পথে এক বন্ধুর সাথে আমার দেখা হলো, বুঝতে পারছো? এইবার পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা যায় পথে এক বন্ধুর সাথে আমার দেখা হলো। এই কনসেপ্টটা তুমি নিয়ে নিতে পারো। I met a friend on the way. I met a friend on the way. তিনি 10 টাকায় 10টা ডিম কিনেছিলেন। কনসেপ্টটা দেখো, তিনি 10 টাকায় 10টা ডিম কিনেছিলেন। দেখি এটা ট্রান্সলেট করে ফেলো তো দেখি। I met a friend on the way. বলো বলো, সে 10টা ডিম কিনেছিল। হি, পরের বাক্যটা সলভ করো দেখি। He bought 10 eggs for 10 টাকা। ফাইন ইস্তিয়াক, he bought 10 eggs for 10 টাকা। আচ্ছা বলো, ঠিক আছে। পরীক্ষার আগে এখন আছে ক্লাসে, মূলত আমি আসলাম আসলে এই উদ্দেশ্যে যে যেভাবে তোমাদেরকে, ঠিক আছে, পেইড ব্যাচে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, যেগুলো খুব ভালোভাবে তোমাদেরকে আসলে দেখানো হয়েছে প্রত্যেকটা টপিকস, আমি আজকে, বুঝতে পারছো, আজকে আমি হচ্ছে যেটা পেইড ব্যাচে যেটা করব হচ্ছে, একজন বললা যে অ্যানালজি যা দেখানো হয়েছে ওইগুলোর মধ্যেই, বাট আমি একটা ফাইনালি ওই অ্যানালজিগুলো পড়ে ফেলবা আজকের মধ্যে। এটা খুবই সহজ, নিচে উত্তর দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া আছে, আমি বেশি সময় নিচ্ছি না। এবং যা যা পড়ানো হয়েছে, আমরা বলছিলাম রাইট ফর্ম অফ ভার্বস দেখবা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা দেখবা, সিকোয়েন্স অফ টেন্স দেখবা, নন ফাইনাইট ভার্ব, কজিটিভ ভার্ব, সাবজাংটিভ এবং ভয়েসের ব্যাপারগুলো একটু ভালোভাবে দেখবা, ঠিক আছে? ছাড়া কোনো ধরনের, যারা সি ইউনিটে রয়েছে তাদের অ্যাকাউন্টিংয়ের একটা বেশ রয়েছে। আমি আসলে ইংরেজিকে আমার যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে দ্বিতীয়, অর্থাৎ প্রথম না, দ্বিতীয় বা সাবজেক্ট হিসাবে দাগিয়েছিলাম। সেটা হচ্ছে একটা ব্যাপার। আমার কাছে মনে হবে যারা সি ইউনিটে আছে তাদের প্রিয় সাবজেক্ট কি জানি না, আমি মোটামুটি অফলাইনে অনেকের কাছ থেকে শুনেছি, সবাই বলছে ম্যানেজমেন্ট তাদের কাছে খুব বেশি সহজ মনে হয়। তো প্রিয় সাবজেক্ট মানে এরকম, আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে, আমি জানি না যে ম্যানেজমেন্ট দাগাইতে তোমাদের আসলে কত সময় লাগবে, আমি এটা অফলাইনের অধিকাংশ স্টুডেন্টের ভিউজের কথাই বলতেছি। বলেছে আমাকে যে ভাই আমাদের ম্যানেজমেন্ট দাগাতে খুব কম সময় লাগে, কেউ 2 মিনিটের কথা বলেছে, 2-3 মিনিটের কথা বলেছে। সো প্রিয় যেটা, মানে প্রিয় সাবজেক্ট মানে যে ওইটা না, মানে সবচেয়ে ভালো পারো যে সাবজেক্টটা, সেটা অবশ্যই এই তালিকার শুরুতে ইংরেজি থাকবে না, খুব কম মানুষের থাকতে পারে, থাকলে ভালো, তবে অধিকাংশরই থাকবে না। ইংরেজিকে দ্বিতীয় প্রশ্ন হিসাবে অবশ্যই এটা আমি করেছিলাম। এরপরে তোমার সব থেকে যেটা মূল কথা হচ্ছে, যেটা তুমি ভালো প্রিয় সাবজেক্ট মানে কম সময়ের মধ্যে কত দ্রুত তুমি উত্তর করতে পারো, সক্ষমতা, সেটাকে আমি বলতেছি। সেটা যাই হোক, এটা সো ইংরেজির বিষয়টা হচ্ছে তুমি দ্বিতীয় সাবজেক্ট নিয়ে, ধরো ইংরেজি পরপর 2টো প্রশ্ন 3টা প্রশ্ন তুমি পারলে না, ঘাবড়ে গেলে না, এরকম না, ধৈর্য ধরে থাকতে হবে, এখানে প্যানিক করা যাবে না, ঠিক আছে? প্রয়োজনে সুইচ করো অন্য জায়গাতে, এরকম একটা ব্যাপার থাকবে। তাহলে পরীক্ষা আশা করি ভালো হবে। বাংলার ব্যাপারে খুব একটু সতর্ক থাকবা, কারণ বাংলা আমার কাছে খুবই কঠিন লাগে, আমার কাছে যেমন, এটা হচ্ছে ব্যাপার। সো এই সতর্কতার মধ্যে দিয়ে থাকবা। ম্যানেজমেন্ট মার্কেটিং একজন বলেছে, ওকে। সো এভাবে ইংরেজিকে দ্বিতীয় সাবজেক্ট হিসাবে দিবা। ইডিয়মস আমরা এই গত দিনে যে স্লাইড দেওয়া হয়েছে এটার মধ্যে যা যা আছে সেটাই আসলে ইডিয়মস হিসাবে পড়বা, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, ঠিক আছে?
পরীক্ষার আগে এই 2 দিন আর কোথাও কোনোভাবেই ফোন টোনের সাথে আর থেকো না। আর পরীক্ষার দিনে অবশ্যই আমি বিশ্ববিদ্যালয়ে থাকবো, তোমাদের সাথে আমার দেখা হবে। মানে খুব ইচ্ছা, তোমাদের প্রায় 2-3 মাস ধরে, সেই সেপ্টেম্বরের 8 তারিখ থেকে আসলে ক্লাস শুরু হয়েছে, 8 তারিখ থেকে তোমাদের সাথে দেখা হয়নি কখনো। সো আমাদের যে স্টুডেন্ট, সেই স্টুডেন্টরাই সব আসলে তো এই সংখ্যাটা অনেক বড় হবে, প্রায় প্রায় কাছাকাছি 1300 স্টুডেন্টের কাছাকাছি ছিল। সো এই বিষয়টা হচ্ছে সবাই এখন একদম ফোন টোন ইয়ে করে চলে যাবা, ঠিক আছে? আর পরীক্ষা হওয়ার সাথে সাথেই 10-15 মিনিটের মধ্যেই আসলে সলভ পেয়ে যাবা আমার সাবজেক্টটা। সো সেটা হচ্ছে ব্যাপার। আজকে তো আমিও ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, রোশনি আক্তার FBS এর দিকে আমি ছিলাম। চিনবো তুমি বললেই হবে, অথই, তুমি যদি বলো যে অথই আমি, তাহলেই আমি চিনবো, বুঝতে পারছো? চিনবো। না না, সামিয়া আফসিন, যেটা বলেছো, যা পড়ছো ভুলে যাচ্ছ, পড়ছো, এটা খুব জরুরি। এবং মস্তিষ্কের এই সময়টাতে এইরকম হয়, এবং পরীক্ষার সময় ইনশাল্লাহ ওই যে পড়েছো দেন ওইটার ফিডব্যাক তুমি পাবা। এইটা আমার থেকে কারোর বেশি হয় না। আমি তো পরীক্ষার হলে যাওয়ার আগে ঘেমে টেমে, আমার প্রত্যেকটা পরীক্ষার আগে জ্বর আসতো। আমার জীবনে কোনো পরীক্ষা, আমি SSC দিয়েছি, আমার পক্স হয়েছিল, HSC দিয়েছি, আমার টাইফয়েড হয়েছিল, দেন অ্যাডমিশনের আগে আমি ভয়ানক, আমি কিছু খেতেই পারতাম না, বুঝতে পারছো না? যা মানে বিভৎস, আমি ওই চাপই নিতে পারি নাই। সো আলটিমেটলি তুমি চিন্তা করবে না যে ওই চাপের জন্য এটা হচ্ছে, বাট পরীক্ষার সময় যে একদম, আমি SSC পরীক্ষা আমার পুরো পক্স, মানে ভয়াবহ রকম, মানে 3টা পরীক্ষার পরে ওই চাপ আমি নিতে পারি না কখনোই। সো এটা হয়, পড়তেছো, সুস্থ আছো, এটা জরুরি, এটা পরীক্ষার সময় মনে থাকবে। সো এটা নিয়ে ভেবো না যে আমার মনে নাই, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ সবাই। এখন যদি পড়তে ইচ্ছা না করে তাহলে পড়ো না, চাপ নিও না, আড্ডাবাজি করো, মানে নিজেকে টাইম দাও, এই ভাবো, এই, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আমি ভাই কইলাম, মনে করেন 5 তলায় উঠছি, নিচে আসছি, হিসাব করে এখন আপনার যাও, আর কিছু বলবো না। কত দিব আপনি? আরে কি যেন হয়েছিল, পড়ে গেছে, আর হুট করে 80-85 জন থেকে 5-6 জন হয়ে গেল লাইভে। মানে হঠাৎ লাইভ অফ হয়ে গেছে? অফ হয়নি, কিছু একটা হয়েছে, অফ করেছি, ক্লাস শেষ করেছি।